আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন নিয়ে। গত ক্লাসে আমি তোমাদের দেখাইছি সেট ও ফাংশন করতে গেলে আমাদের যে সংখ্যা সম্পর্কে ধারণা সম্পর্কে আমি বিস্তারিত তোমাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। তো আজকের ক্লাসে আমরা এই যে সেট বা সেটের অংশে আমরা 2.1-এর অঙ্কগুলো করতে আমাদের যে সেট সম্পর্কে যে বেসিক ধারণাটি আমাদের লাগবে আমি ততটুকুই আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি তোমাদের দেখাই সেটের ইতিহাস সম্পর্কে। এখানে সংক্ষেপে কিছু ইতিহাস দেওয়া আছে, বা সেট তথ্যের জনককে এবং কত সালে তিনি এই সেট সম্পর্কে ধারণা দেন সে সম্পর্কে আমরা একটু জানবো। এগুলো কি এমসিকিউতে আসবে বা তোমাদের কিন্তু এখন শর্ট প্রশ্ন আসছে। শর্ট প্রশ্ন 12টা থাকবে, ওখান থেকে 10টা অ্যান্সার করা লাগবে। তো এইগুলোই শর্ট প্রশ্নে তুলে দিতে পারে, কারণ হলো 2 মার্কের শর্ট প্রশ্ন অ্যান্সার করা লাগবে। দেখো এলো সেট সম্পর্কে প্রথমে যিনি ধারণা দিয়েছে জার্মান গণিতবিদ জস ক্যান্টন। উনি জন্মগ্রহণ করেন 1845 সালে এবং মৃত্যুবরণ করে 1918 সালে। তিনি সেট সম্পর্কে প্রথম ধারণা দেন। জার্মান গণিতবিদ জস ক্যান্টন সেট সম্পর্কে তিনি ধারণা দেন। তিনি অসীম সেটের ধারণা প্রদান করেন, গণিত শাস্ত্রে আরও সৃষ্টি করেন। তিনি সর্বপ্রথম অসীম সেটের ধারণা প্রদান করার পর গণিত শাস্ত্রকে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। জস ক্যান্টন যে সেটের ধারণা দিয়েছিল সেই সেটের ধারণাকে সেট তত্ত্ব নামে পরিচিত। এবার আমরা দেখি সেট কাকে বলে। এই যে তোমাদের বইয়ে আছে এই সংজ্ঞাটা কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখবে, কারণ তোমাদের কিন্তু ক নাম্বার সে শর্ট প্রশ্ন আসবে, ওখানেও আসতে পারে, বা এই যে সেট বা ফাংশন থেকে যদি প্রশ্ন হয় এখান থেকে ক নাম্বারেও এটা তুলে দিতে পারে। সেট কাকে বলে ব্যাখ্যা সহ লেখো, 2 মার্কের অ্যান্সার করতে হবে। তো সেটের সংখ্যাটা দিয়ে দিবে। বাস্তব ও চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এতটুকু মুখস্থ করে রাখবে, বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে 3টি পাঠ্য বইয়ের সেট, মানে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, আমি কিন্তু পূর্ণ সংখ্যার সেট দেখাইছি, বাস্তব সংখ্যার সেট। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সেটকে কি করা হয়? ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যেমন ABCXYZ দ্বারা প্রকাশ করা হয় সাধারণত। আর উপাদানকে কি বলা হয়? এই উপাদানকে ইংরেজি ছোট অক্ষর দিয়ে প্রকাশ করা হয় বা 1 2 বা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। তো যেমন এখানে দেখো যে 3টি সংখ্যার সেট, যেমন 2 4 6 এটা জোড় সংখ্যার সেটকে প্রকাশ করা হচ্ছে কি দিয়ে? এ সমান কত দিয়েছে? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হলো 2 4 6কে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলে এটা হয়ে যাচ্ছে একটা সেট। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। সেটের মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো থাকে ওদের কি বলা হয়? সেটের বস্তু বা সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। এদেরকে কি বলা হয়? উপাদান বা এলিমেন্ট বলা হয়। যেমন বি সমান কত? এ আর বি দেওয়া রয়েছে, কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলে বি একটা সেট হয়ে গেল। তবে একে পড়া হয় যে এই সদস্য চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। বি সেটের উপাদান এ এবং বি সেটের উপাদান এ এবং বি, ও উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে কি? ইংলিশে বলে বিলংস টু। এ বিলংস টু বি, মানে এ সদস্য বি, মানে বি সেটের মধ্যে এ আছে। যেমন বি, এটা কিন্তু পরীক্ষায় পড়ে যে কিভাবে পড়া হয়, এ বিলংস টু বি এইভাবে পড়া হয়, এবং পড়া হয় এ কমা বি এর বিলংস টু। ঠিক আছে? তো তারপর দেখো বি হলো সদস্য, বাংলায় যদি বলে সদস্য চিহ্ন, এটা বি সদস্য বি, এবং পড়া হয় বি এর সদস্য বা বি বিলংস টু বি, বড় অক্ষরের বি, মানে ছোট যে মানে বি এর উপাদান সংখ্যা। উপরে বি সেটকে সি উপাদান নেই, মানে সি উপাদান নেই, তাই এই যে সি উপাদান নেই তাই দিয়ে আমরা কি করে দিয়েছি? বির মধ্যে সি নেই, তাই সি নট বিলংস টু বি লেখা হয়েছে। এই সি উপাদানটা এই বির মধ্যে দেখো নেই,
বির মধ্যে নেই, তাই লেখা হচ্ছে কি অতএব সি নট বিলংস টু বি, এর ভিতরে নেই, বা সি নট ডাজ নট বিলংস টু বি। সেট প্রকাশের পদ্ধতি কয়টা? সেট আমরা সাধারণত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিটা হচ্ছে কি মানে নির্দিষ্টভাবে সেটের উপাদানগুলোকে উল্লেখ করা থাকে, আর গঠন পদ্ধতিটা হচ্ছে কি একটা সত্য দেওয়া থাকে, আমাদের পরবর্তীতে ওই সত্য অনুযায়ী ওই উপাদানগুলো নির্ণয় করতে হয়। তো দেখো সেট হলো দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, এক হলো তালিকা পদ্ধতি, ইংলিশে বলবে তোমার হলো রোস্টার মেথড অথবা ট্যাবল আর মেথড, দুইটা নামে প্রকাশ করা যায়। আর সেট হলো গঠন পদ্ধতি বা বিল্ডার মেথড, গঠন পদ্ধতিকে বিল্ডার মেথডও বলা হয়। তো তালিকা পদ্ধতিটা কি দেখো, যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, এতটুকু মনে রাখলেই হবে, যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয়। যেমন এটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে এখানে কী কী উপাদান আছে দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকে দেওয়া। সেট কাকে বলে? তাহলে তালিকা পদ্ধতি যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা আলাদা করা হয়। যেমন এ সমান এ বি কমা দিয়ে দুইটা উপাদান রয়েছে, বি সেট সমান কত হলো 2 4 6 এবং সি সমান এই উপাদানগুলো নাম দেওয়া যায়। সেট হলো গঠন পদ্ধতি। দেখো যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, আমি প্রথমে যেটা বললাম সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না করে উপাদান উল্লেখ থাকে। যেমন এক্সানো এক্স হলো স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা তো আমরা চিনি তাই না, স্বাভাবিক বিজোড় সংখ্যা যেমন স্বাভাবিক যদি আমি বিজোড় সংখ্যা বলি তাহলে ও আসছে কত, প্রথমে ও আসে 1, তারপরে আসে 3, তারপরে আসে 5, এইভাবে আসছে বিজোড় সংখ্যা। এই 2 নাম্বারটা দেখো, এই সেট গঠন পদ্ধতি, যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন এই যে স্বাভাবিক সংখ্যা বলে দিয়েছে, এক্স জানো এক্স হলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা তো অগণিত সেই যাচ্ছে, কোনো সীমা দেওয়া নেই। তারপরে বলছে এক্স জানো এক্স হলো নবম শ্রেণী প্রথম 5 জন শিক্ষার্থীর সংখ্যা, মানে প্রথম যারা 5 জন আছে 1 থেকে 5 রুল নাম্বার পর্যন্ত, এবং এটা হলো জানো দ্বারা এই রূপ, যেমন এই চিহ্নর নাম হলো দুটো ফোঁটা দেন, এর নাম হলো জানো চিহ্ন, বা সংক্ষেপে জানো বা সাজ দ্যাট বলা হয়, ইংলিশে বলা হবে সাজ দ্যাট। যেহেতু এই পদ্ধতি সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে, এই জন্য এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। তাহলে গঠন পদ্ধতির আরেকটার নাম হলো রুল মেথড, ঠিক আছে। যেমন 1 নম্বর উদাহরণ তোমাদের দেওয়া আছে, দেখো 7 14 21 28 সেটটিকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করে। এবং এই সংখ্যা দেখে কিন্তু আমাদের বুঝতে হবে এই সংখ্যাগুলো কি সংখ্যা। দেখো এখানে 7-এর গুণিতক, মানে 7 7 2 14 3 7 21 4 7 28, প্রথমে বুঝতে হবে কি এটা গুণিতক। তাহলে এক্স জানো এক্স 7-এর গুণিতক দিয়ে এই যে সীমা দিয়ে দিয়েছে 28 পর্যন্তই আছে। তো আমি আপাতত এই গঠন পদ্ধতি এগুলো বোঝাতে চাচ্ছি না, আমি খালি সেট সম্পর্কে সাধারণত ধারণা দিতে চাচ্ছি। আমি আলাদা করে যখন তোমাদের টাইপ ভিত্তিক করে আমি অঙ্ক ম্যাথগুলো সলভ করে দেবো, তোমরা সুন্দর করে তখন দেখতে পাবে। তবে হলো সসীম সেট, মানে যে সেটের কি শেষ আছে, মানে যে সেট হলো সীমাবদ্ধ, মানে শেষ করা যাবে গুণে, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন দেখো যে এখান থেকে একটা সেট দেওয়া রয়েছে এক্স ওয়াই জেড 3টা, এই সেট একটা দেওয়া রয়েছে 3 6 9 এখান থেকে 60 পর্যন্ত ডট ডট দিয়ে। এফ সমান দেওয়া রয়েছে এক্স জানো এক্স মৌলিক সংখ্যা এবং 30 থেকে এইটা কোন দিকে করে রয়েছে, সবসময় আমরা কি চিন্তা করবো, এক্সকে চিন্তা করবো তাই না। এক্সের মান কত 30-এর চেয়ে বড় হবে আর 70 থেকে ছোট হবে, তাহলে কি মৌলিক সংখ্যা 30-এর থেকে বড় এবং 70 থেকে ছোট যে মানগুলো হবে সেগুলোই, মানে সসীম, মানে সীমা আছে তাই এই ভিতরে থাকবে এই মৌলিক সংখ্যাগুলো, এগুলো সসীম সেট। তাহলে দেখো ডি সেটে 3টি উপাদান থাকছে, ই সেটে 20টি উপাদান থাকছে এবং এফ সেটে 9টি উপাদান, মানে এর ভিতরে মৌলিক সংখ্যা পাবো 9টা। আর অসীম সেট দেখো, অসীম সেট মানে যে সেটের কোনো মানে সীমা রাখা নেই, মানে গণনা করে শেষ করা যাবে না, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন দেখো এক্স জানো এক্স হলো বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট, বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট কি এসেই যাবে, পরপর এসেই যাবে। যেমন বিজোড় স্বাভাবিক সংখ্যা যেমন 1, তারপরে 3 5 7
এইভাবে আসতে এসেই যাবে, এর কোনো শেষ নেই। যেমন মূলদ সংখ্যার সেট, এইগুলো একটু মনে রাখবে। যেমন এটা ছিল স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট আমি প্রথম দিকে সেদিনই বুঝাইছি যে এন 1 2 3 4 5 ইত্যাদিকে এইভাবে এসেই যাবে। পূর্ণ সংখ্যার সেট জেড, পূর্ণ সংখ্যার সেট যেমন মাইনাস প্লাস শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা হলো পূর্ণ সংখ্যা। তাহলে ওই শূন্য সহ মাইনাস এদিকে এসেই যাবে, তারপরে এদিকে প্লাস এসেই যাবে। এবার মূলদ সংখ্যা সেট, মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যা সেট এ বাই বি সাজ দ্যাট এ ও বি পূর্ণ সংখ্যা এবং বি নট ইকুয়াল শূন্য। বাস্তব সংখ্যার সেট আর, বাস্তব সংখ্যার সেট আর হলো অসীম সেট। তাহলে অসীম সেট হলো স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট, তারপরে স্বাভাবিক সংখ্যার সেট, তারপরে পূর্ণ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, এগুলো সব অসীম সেট। এখানে এই প্রশ্নটা তোমাদের 4 নম্বর উদাহরণটা একটু ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, কারণ এই প্রশ্নটা তোমাদের হলে যে শর্ট প্রশ্ন আসবে ওখানে তুলে দিতে পারে যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট প্রমাণ করো, সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট প্রমাণ করো, তখন এটা করাবো। আচ্ছা, আপাতত এটাই দেখায়। এখানে আমি একটু তোমাদের দেখাই যে অনুশীলনীর কাজ দিয়েছে, বলছে সসীম সেট ও অসীম সেট নির্ণয় করো। এই দেখুন সসীম, এটা কি সসীম মানে গণনা করে নির্ধারণ করা যাচ্ছে। 3 5 7 এখানে দেওয়া রয়েছে 1 দেওয়া রয়েছে, 2 দেওয়া রয়েছে, 2 পাওয়ার 2 দেওয়া রয়েছে, 2 পাওয়ার হলো 10 পর্যন্ত হবে। তাহলে এটা তো শেষ করা যাচ্ছে গণনা করে, তাহলে এটাও সসীম সেট। এটা অসীম সেট, দেখো এইভাবে বাড়তে থাকছে। এখানে কি কোনো কিছু পাওয়ার দেয় মানে নেয় মানে 1 আছে, 3 পাওয়ার 1, 3 পাওয়ার 2, 3 পাওয়ার হলো 3, 3 পাওয়ার 4, এইভাবে কি চলতেই থাকবে। তাহলে এই যে এটা অসীম সেট। এক্স জন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দ্যান হলো 4। তাহলে এক্সের মান কত হচ্ছে 4-এর থেকে ছোট। পূর্ণ সংখ্যা হলো এটা কি 4-এর থেকে ছোট, মানে পূর্ণ সংখ্যা 4-এর থেকে ছোট হবে। মানে পূর্ণ সংখ্যার মধ্যে কোন সংখ্যা থাকে? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। এখানে ঋণাত্মক সংখ্যা এলো 4-এর থেকে কি ছোট না? 4-এর থেকে ছোট যদি তুমি ঋণাত্মক সংখ্যা -1 -2 -3 এইভাবে কি 4-এর থেকে ছোট হইতে হবে, মাইনাস থাকা মানে। তাহলে এইটাও কি হলো অসীম, মানে গণনা করে শেষ করা যাবে না, এইভাবে চলতে থাকবে। -1 -2 -3 -5 এভাবে চলতেই থাকবে। যেমন মূলদ সংখ্যার সেট আমরা দেখে এলাম p/4 সাজ দ্যাট পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং পি গ্রেটার দ্যান 1, এটাও কি অসীম সংখ্যা সেট, অসীম সেট এটাও। এটা দেখো সসীম সেট, ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু এন, মানে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট এবং কি বলছে ওয়াই স্বাভাবিক সংখ্যাকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করার পরে হলো 100 থেকে কি ছোট হবে, 100 থেকে বড় হবে, এই ছোট হবে এটা বড়, ওয়াইয়ের মান বড় হবে, আর এইটা দিচ্ছে কি এক্স ও কিউব করার পরে 100 থেকে ছোট হবে ওইটা। তাহলে এটাও সসীম সেট। তারপর আসি ফাঁকা সেট। ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে ফাঁকা চিহ্ন, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তোমরা অনেকের পরীক্ষায় ভুল করবে যে ফাঁকা চিহ্ন দিলে আর এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, ফাঁকা চিহ্ন দিলে সেকেন্ড ব্র্যাকেট আর দেওয়া যাবে না, ও শুধু অনলি এরকম সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, অথবা শুধু ফাঁকা সেটের ভিতরে এইটা ফাঁকা চিহ্নকে শুধু ফাঁকা দিতে পারো, বা শুধু এই যে সেকেন্ড ব্র্যাকেট দিবা, ভিতরে কিছু উপাদান লিখবে না, তাহলেই ফাঁকাকে বোঝাবে। মানে যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটের এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন একটি বালিকা বিদ্যালয়ের 3 জন ছাত্রের সেট। আসলে বালিকা বিদ্যালয়ে তো কোনো ছেলে থাকে না, তাই না, ছাত্র থাকে না, তাহলে ওখানে কি ফাঁকা সেট হবে, এর মান ফাঁকা সেট। তারপর বলছে এক্স বিলংস টু এন, মানে এক্সের সদস্য এন মানে স্বাভাবিক সংখ্যা। তারপর বলছে 10-এর থেকে বড় হবে, এক্স কি বলছে 10-এর থেকে বড় হবে, 11 থেকে ছোট হবে। 10-এর থেকে বড় সংখ্যা কত? 10-এর থেকে বড় সংখ্যা হলো 11। এখানে তারপর বলছে 11 থেকে ছোট হবে, তাহলে এখানে কি ফাঁকা কোনো সংখ্যাই পাওয়া যাচ্ছে না। তাহলে এইটা হলো ফাঁকা সেট। ফাঁকা সেটের কি গঠন পদ্ধতি দেওয়া হয়েছে। তারপরে দেখো এক্স বিলংস টু এন, তারপর বলছে এক্স হলো মৌলিক সংখ্যা, 23 চেয়ে বড় হবে এবং 29 চেয়ে ছোট হবে। 23 চেয়ে বড়, এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা আমাদের নেই, মৌলিক সংখ্যা পাচ্ছি না, এবং 29 চেয়ে ছোট মৌলিক সংখ্যা নেই। এই হলো ফাঁকা সংখ্যার সেট। এটাও মনে রাখবে, তোমার এমসিকিউতে তুলে দিতে পারে।
এটা ভেন চিত্র। জন ভেন 1834 সালে জন্মগ্রহণ করে ও 1923 সালে মৃত্যুবরণ করে। তিনি সর্বপ্রথম সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করে। কি কি চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় ওই বিষয়গুলো আমরা মনে রাখবো। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারে জ্যামিতিক চিত্র, যেমন আয়ত আমরা তো চিনি, তারপর বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করে এই চিত্র ভেন চিত্র আঁকা হয়। আয়ত মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, আর বৃত্ত তো আমরা চিনি একটা কেন্দ্র করে যে ব্যাসার্ধ নিয়ে যেটা ঘুরিয়ে দিলে বৃত্ত, আর ত্রিভুজ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র ত্রিভুজ। এই ভেন চিত্রের মাধ্যমে এই চিহ্নগুলো ব্যবহার করা হয়। আয়ত বৃত্ত ত্রিভুজ। তারপর আসি উপসেট। উপসেট বলার আগে বুঝতে হবে তোমাদের সার্বিক সেট আগে বুঝতে হবে। সার্বিক সেট মানে সকল সেট যেটার ভিতর থাকবে ইউনিভার্সাল সেট, মানে সকল সেট যেটার ভিতর আলোচনা করা হবে, মানে যত প্রকার সেট আছে সব সেটকে কি বলা হয়? ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। আর এই সার্বিক সেট তোমাদের একটু ছোট্ট করে উদাহরণ দিই। যেমন আমাদের জেলা থাকে, জেলাকে ভেঙে কি করা হয়? ভাগ করা হয়। যেমন একটি জেলাকে ভেঙে যখন ভাগ করা হয় তখন কথাটা ব্যবহার করা হয় উপজেলা, তাই না? একটি জেলার আন্ডারে বেশ কয়েকটা উপজেলা থাকে, তাই না? তো কথাটা কোন থেকে আসছে? এই জেলাকে ভেঙে আসছে। যেমন সার্বিক সংখ্যাকে ভেঙে বা সার্বিক সংখ্যার মধ্যে যতগুলো সেট থাকবে ওইটা ভেঙে কি বোঝাবো আমরা? উপসেট বোঝাবো, ঠিক আছে? ওই সংখ্যাগুলো দিয়ে যদি কোনো সেট গঠন করা হয় সেটা হচ্ছে উপসেট। তো দেখো, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটের সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে সাধারণত যে ইউ দ্বারা প্রকাশ করা হয়, যেন ইউনিভার্সাল সেট ইউ দ্বারা প্রকাশ করে। তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেট প্রকাশ করা যায়, যেমন সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট, এত সকল স্বাভাবিক সংখ্যার সেট। এবার আসি উপসেট, মানে ওই সেট থেকে যতগুলো সেটকে ভাঙা যায়, তাই না? কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেটের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। যেমন ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট থেকে, মানে সার্বিক সেটেতে সকল উপাদান থাকে, ওই উপাদানগুলো থেকে যদি 2-3টে করে সেট গঠন করা যায় তখন সেটা বলবে উপসেট বা সাবসেট। এটা মুখস্থ করে রাখবে, উপসেট কাকে বলে বা সাবসেট কাকে বলে। কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদেরকে প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। উপসেটের চিহ্ন দেখো, এই যে উপসেটের চিহ্ন দেখো, এই যে এম করে দিয়ে ইউ মতো করে দিয়ে নিচে একটা দাগ, এটাই হচ্ছে উপসেটের চিহ্ন। এটা মনে রাখতে হবে আমাদের। আর এখানে বলছে বি সেট, যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়, কারণ ফাঁকা তো সব জায়গায় থাকে। ফাঁকা সেট আমরা যে কোনো সেট থেকে গঠন করতে পারি। যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়। ফাঁকা যে কোনো সেটের উপসেট, এটা মনে রাখবে। ফাঁকা যে কোনো সেটের উপসেট, প্রত্যেকটি সেট নিজেই তার উপসেট হবে। প্রত্যেকটি সেট নিজেই তার একটা উপসেট। ফাঁকা যে কোনো সেটের উপসেট বা ফাঁকা প্রত্যেকটি সেটের উপসেট থাকবে। আপাতত এতটুকুই বোঝো। প্রকৃত উপসেট মানে যে সেটটা দেওয়া থাকবে, মানে যে উপাদানগুলোটা মূল সেটে দেওয়া থাকবে ওইটা বাদ দিয়ে যে সেটগুলো আমরা গঠন করব ওইটাই হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে দেখো, কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। এই যে এখানে যতগুলো উপাদান দেওয়া রয়েছে 3, 4, 5, 6, এই সেট থেকে যতগুলো মানে সেট গঠন করা যাবে, তবে এই যে সেটটা দেওয়া রয়েছে এই সেট বাদ দিয়ে যতগুলো সেট গঠন করা যাবে সেগুলো হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে কোনো সেট থেকে গঠিত উপসেটগুলোর মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। প্রকৃত উপসেটের এই যে একটা সূত্র আছে। আর ফাঁকা যে কোনো সেটের প্রকৃত উপসেট, ফাঁকা যে কোনো সেটের প্রকৃত উপসেট, এতটুকুই মনে রাখলে, এতটুকু বুঝলেই হবে।
তো দেখো এইটা মনে রাখবে এই লাইনটা, যে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা 2n। এটা সূত্র, কিন্তু এখান থেকে ম্যাথ আসে সৃজনশীল। কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা হবে 2n এবং প্রকৃত উপসেট সংখ্যা হবে যে উপাদান 2n-1 একটা কম হবে। যে যতগুলো উপসেট হবে তার প্রকৃত সেট একটা কম হবে। এটা আমি তোমাদের যখন ডিটেলসে করাবো, প্র্যাকটিস করাবো, তখন দেখো তোমাদের খালি সংজ্ঞাগুলো বা এইগুলো একটু মুখস্থ করে রাখতে হবে, কারণ এলো শর্ট প্রশ্নই তোমাদের আসবে, তাই না? শর্ট প্রশ্নেই সংজ্ঞাগুলো আসতে পারে। সেটের সমতা মানে দুটি সেটকে সমান হলে ওইটা কি সেটের সমতা। দুটি সেটকে সমান, দুটি সেটের উপাদান সংখ্যা একই হলে কি বলে, সেই সেটটিকে সমান সেট বলে। দুটি সেটের উপাদান সংখ্যা একই হলে ওই সেটকে কি বলে, সমান সেট বলে বা সমতা সেট বলে। বিশেষ দ্রষ্টব্য দেখো, সেটের উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। এটাও মনে রাখবে, কোনো সেটের উপাদান সংখ্যা ক্রম মানে প্রথমে বড় সংখ্যা দিলে তারপর ছোট সংখ্যা দিলে বা বড় বা ছোট নিয়ে আসলে বা পুনরাবৃত্তি করলেও মানে এক সংখ্যা দুইবার নিয়ে আসলেও সেটের কোনো পরিবর্তন হয় না। সেটের অন্তর মানে বিয়োগ, মানে অন্তর সেট মানে বিয়োগ, মানে সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেট মানে পার্থক্য, তাই না? সেটের অন্তর মানে বিয়োগ, ডিফারেন্স মানে তো পার্থক্য। সেটের অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? সেটের অন্তরকে আমরা এই চিহ্ন এ বাদ সেট আমরা বাংলায় পড়ি, এ বাদ সেট বি, তখন আমরা করব এ বিয়োগ এরকম চিহ্ন দিতে পারি, এ বাদ বি দিতে পারি, বা এ বাদ হলো বি, বা এমনভাবে লিখতে পারি আমরা এই বাদ সেট বা ডিফারেন্স সেট বা অন্তর সেট, একই কথা। ডিফারেন্স অফ সেট, অন্তর সেট, বাদ সেট। তাহলে এই যে এ উপাদানগুলোর মধ্যে যা আছে, এ উপাদানগুলোর মধ্য থেকে বি উপাদানগুলো বাদ দিয়ে দিলে এ উপাদানের অবশিষ্ট উপাদানগুলোই থাকবে হলো অন্তর সেট। এইভাবে অন্তর সেট পড়া হয়, বা হলো এ ডিফারেন্স অন্তর সেট এ বাদ বি বা এ বা বিয়োগ বি এবং পড়া হয় এ বাদ বি। এ বাদ বিয়োগ চিহ্ন বলবা না, এটা আমরা বাদ বলবো, ঠিক আছে? সেটের ক্ষেত্রে এটা বাদ চিহ্ন বলবো। তারপর সার্বিক সেট তো আমি আগেই বুঝাইছি। তারপরে যে পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট, সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। পূরক সেটকে আমরা কিভাবে প্রকাশ করি? পূরক সেটকে যদি আমি বলি তোমাদের যে এ একটা সেট, এইভাবে একটা কমা মতো দিলে এটা পূরক সেট, এটা বলতে বোঝাই সার্বিক সেট থেকে আমাদের বাদ দিতে হবে, বা ইউনিভার্সাল সেট থেকে আমাদের বাদ এ দিতে হবে। এই পূরক সেটকে আবার এই যে কমপ্লিমেন্ট বা সি দিয়েও প্রকাশ করা হয় মাথার উপরে। এটা মানে এই সার্বিক সেট থেকে এই যে এ সেটকে বাদ দিতে হবে। সার্বিক সেটে যতগুলো উপাদান থাকবে বাদ এই যে এ সেটের উপাদান লিখতে হবে। অনেক সময় তোমাদের থাকবে এ ইন্টারসেকশন বি, তার উপরে আবার এই কমপ্লিমেন্ট সেট থাকবে বা পূরক সেট থাকলো, তখন এই সার্বিক সেট বাদ এ ইন্টারসেকশন বি এইভাবে লেখা হয় বা তারপরে ম্যাথ করা হয়। আমরা ম্যাথ যখন সলভ করব আমি তোমাদের দেখাবো। তারপর আসছে সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট, মানে সংযোগ কথাটার সাথেই আমরা পরিচিত, মানে দুইটা সেটকে এক জায়গায় করা। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে? সংযোগ সেট বলে। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। আমি এখানে সংক্ষেপে যদি তোমার একটা উদাহরণ দিই, যেমন এর উপাদান আমি লিখলাম 1 2 3, বি এর উপাদান আমি লিখলাম 3 4 5, তাহলে সংযোগ সেট বা ইন্টারসেক্ট হলো ইউনিভার্সাল সংযোগ সেট বা ইউনিয়ন সেট। এ সংযোগ বি, এটা কাজ কি? সংযোগ বি। তাহলে এর উপাদানগুলো আমরা এখানে লিখে নিব, ব্র্যাকেট দিয়ে ঘিরে নিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ইউনিয়ন বির উপাদান 3 4 5। সংযোগ সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তাহলে এই উপাদানগুলো যতগুলো উপাদান থাকবে, মানে একটাকে আমরা ডবল নেব না, কিন্তু একটা করে সবাই নিয়ে নেব। তাহলে 2 রয়েছে, 3 রয়েছে, 3 নিয়েছি, তারপরে এই যে 3 আমরা তো একবার নিয়ে ফেলেছি, আর নেওয়ার প্রয়োজন নেই। তারপরে 4 আর 5,
এটা হচ্ছে সংযোগ মানে ইউনিয়নের কাজ। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তারপরে আসি তোমাদের হলো সেট দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে বা ইন্টারসেকশন বলে, বা ইংলিশে বলবো আমরা ইন্টারসেকশন, বাংলায় বলবো সেট। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। সাধারণ উপাদান বলতে আমরা আমি যেটা উদাহরণ দিলাম তোমাদের, যে এটাই দেখো এই উপাদানগুলো যদি আমি ইন্টারসেকশন করি তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে এর উপাদান কত 1 2 ও 3, ইন্টারসেকশন হলো 3 4 5। তাহলে এই সাধারণ মানে দুইটার ভিতরে যেটা থাকে সেটা হলো সাধারণ, মানে সবার মধ্যে যেটা থাকে। এই 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এই যে সাধারণ উপাদান। এই 3 মানে দুইটার মধ্যে রয়েছে, তাহলে এ ইন্টারসেকশন সি। তাহলে সাধারণ বা সেট কাকে বলে বা ইন্টারসেকশন সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদানে গঠিত সেটকে সেট বলে বা ইন্টারসেকশন বলে। আর একটা তোমাদের পরীক্ষায় রিসেন্টলি খুব পড়ছে বা তোমাদের টেস্ট পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসতে পারে যে নিশ্চিত সেট নির্ণয় করো। নিশ্চিত সেট নির্ণয় করো, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিশ্চিত সেট বলে। দুটি সেটের মধ্যে কি কোনো সাধারণ উপাদান যদি না থাকে তাহলে কি হবে? নিশ্চিত সেট হবে, তাই না? দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে তারা পরস্পর নিশ্চিত সেট। দুটি সেট আমি এখানে যদি এখানে একটা সেট লিখলাম 1 2 3 লিখলাম, আর বি নিলাম কত 4 5 6 নিলাম। বলছে সাধারণ উপাদান বলতে কি দুটি সেটকে ইন্টারসেকশন করতে হবে। এ ইন্টারসেকশন বি আমি এর উপাদান কত 1 2 3, আর ইন্টারসেকশন আমরা বি লিখবো 4 5 6। তাহলে এখানে দেখো ইন্টারসেকশন কি সাধারণ কোনো উপাদান নেই, তাহলে ফাঁকা সেট। এই চিহ্ন দিতে পারো অথবা তোমরা এই দেখ শুধু এরকম ফাঁকা চিহ্ন দিতে পারো, যে কোনো একটা দিতে হবে। দিলে এটা কি এরা পরস্পর, তাহলে কি এ ও বি পরস্পর নিশ্চিত সেট। দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিশ্চিত সেট বলে। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখাই পরবর্তী সেট, মানে শক্তি সেট বা পাওয়ার অফ সেট। মানে শক্তি সেট আর পাওয়ার অফ সেট সোজাভাবে বুঝলে উপসেটকে বোঝায়, মানে ওই একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেগুলোই হচ্ছে পাওয়ার অফ সেট বা শক্তি সেট। তো দেখো এ সেটের শক্তি সেটকে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়, পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়, পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে শক্তি সেট বলা হয়। কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে কি বলা হয়? শক্তি সেট বলা হয়। তাহলে উপসেটটা আমরা আরেকবার তোমাদের আমি বুঝাই, যে এ সমান লিখলাম 1 2 1 3 4। যদি পাওয়ার অফ পি এ বা লিখতে হয় তাহলে এই সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এই সেট থেকে একটা মানে A1 দিয়ে একটা সেট গঠন করা যায়, তারপরে 3 দিয়ে একটা সেট গঠন করা যায়, 4 দিয়ে একটা সেট গঠন করা যায়। তারপর আমি দুইটা করে নিই, 1 নিলাম 3 নিলাম, একটা সেট হলো। তাহলে 1 এর সাথে 4 নিব, 1 4 নিলাম, একটা সেট হলো। তাহলে 3 আর 4 নিলাম, একটা সেট হলো। তারপরে তিনটা করে আমার নেওয়া হয়ে গেছে দেখো। তারপরে আমি এটাও একটা সেট, একটা করে নিয়েছি, দুইটা করে নিচ্ছি। তারপরে 3 4 3 1 2 সবগুলো নেওয়া হয়েছে। আর ফাঁকা যে কোনো সেটের উপসেট আর যেটা থাকে এও একটা নিজের একটা উপসেট। আমরা দেখে আসলাম সেটে যে উপাদানগুলো থাকে বা সেটটা থাকে ওটা নিজেই তার একটা উপসেট। আর ফাঁকা যে কোনো সেটের উপসেট দেখো 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। তারপরে বড় করে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, তাহলে এই যে 2 পাওয়ার n উপসেট সংখ্যা কত বলছে? 2 পাওয়ার n, উপাদান সংখ্যা হবে 2 পাওয়ার n। তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা আছে? 3টা। তাহলে n এর মান হবে 3, n এর মান হলো 3। তাহলে 2 পাওয়ার 3 মানে 8। দেখো 8টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8।
মানে উপাদান সংখ্যা মধ্যে তাহলে কি এটা পাওয়ার অফ সেটও হয়েছে আর উপসেটগুলো। আর প্রকৃত উপসেট যখন বলবে, প্রকৃত উপসেটটা বোঝো বা উপসেট, প্রকৃত উপসেট বললে এখানে দেখো প্রকৃত উপসেট বলে যে মূল যে সেটটা দেওয়া থাকবে এটা বাদ যাবে, ঠিক আছে। এই যে এটা বাদ দিলে কয়টা হবে, প্রকৃত উপসেট সংখ্যা 2n-1 এই সূত্র, তাই না। তাহলে এখানে হচ্ছে কত, 2n- হলো 1, তাহলে 8 - 1 হলে 7। মানে এই সেটটা যে সেটটা দেওয়া থাকবে, মানে যে সেটেরই আমরা উপসেটগুলো নির্ণয় করব ওইটা বাদে বাকিগুলো হলো প্রকৃত উপসেট, তাহলে 7। আশা করি প্রকৃত উপসেট এবং পাওয়ার অফ সেট তোমরা বুঝতে পারছো। আর তারপরও আমরা যখন ম্যাথ সলভ করব তোমাদের আমরা ডিটেলসে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে পাওয়ার অফ সেটও বুঝলে, আর ফাঁকা যে কোনো সেটের উপসেট, কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। তাহলে কুরম জোড়ের সেট, এখান থেকে তোমাদের রিসেন্টলি খুবই প্রশ্ন আসছে। কুরম জোড়ের সেট সমাধান করতে বলছে, টেস্টেও তোমাদের এমন প্রশ্ন পড়তে পারে যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 11 নম্বর এই ধরনের অঙ্ক, ঠিক আছে। আমি টাইপ ভিত্তি করে তোমাদের কি বোর্ড প্রশ্নগুলো, বই সহ বোর্ড প্রশ্নগুলো আমি খুব সুন্দরভাবে সমাধান করে দিব ইনশাল্লাহ। আজকে তোমরা একটু বেসিক শেখার চেষ্টা করো। তাহলে ক্রম জোড়ের সেট কাকে বলে বা ক্রম জোড় কাকে বলে, দেখো এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে কি বলা হয়, ক্রম জোড়ের সেট বলা হয়। এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রম জোড় বলা হয়। জোড়া আকারে ক্রম জোড় বলা হয়। দেখো এই যে এক্স, প্রথম উপাদান হলো এক্স আর দ্বিতীয় উপাদান হলো ওয়াই। প্রথমে যেটা থাকবে সেটা হলো এক্স এর মান, যদি আমি লিখি এক্স প্লাস হলো 3, ওয়াই মাইনাস হলো 2, এরকম লিখতে পারি আমি। তারপরে লিখতে পারি ওয়াই মাইনাস হলো 3, তারপরে কমা দিলে এক্স মাইনাস 4ই দিলাম। তাহলে এইটা হলো এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান, এক্স ওয়াই, এটা হলো এক্স, এটা হচ্ছে ওয়াই কমা আকারে। তাহলে এই উপাদানটা এটার সাথে যাবে আর এই উপাদানটা এটার সাথে যাবে, যে সাজিয়ে আমাদের কি সহজে আমরা কি সমাধান করতে পারবো। তখন আমি যখন তোমাদের দেখাই বা ম্যাথ করাই তখন আসলে আরও সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে ক্রম জোড় কাকে বলে, সংজ্ঞা আসতেই পারে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রম জোড় বলে। তারপরে কার্টেজ গুণজ, কার্টেজ গুণজটা কি, দেখো দুইটি সেটের প্রতিটি সেট থেকে একটি করে উপাদান নিয়ে গঠিত সেটকে ক্রম জোড়ে সেটকে কার্টেজ গুণজ বলা হয়। কার্টেজ গুণজের সংজ্ঞাটা দেখো, দুইটি সেটের প্রতিটি সেট থেকে একটি করে উপাদান নিয়ে গঠিত সব এক জোড়ের ক্রম জোড়ের সেটকে কার্টেজ গুণজ বলা হয়। যদি এ ও বি দুইটি সেট হয় তবে এ সেটের যে কোনো উপাদানকে প্রথম স্থানে এবং বি সেটের যে কোনো উপাদানকে দ্বিতীয় স্থানে বসিয়ে সৃষ্ট ক্রম জোড়কে এ ও বি এর কার্টেজ গুণজ বলা হয়। যে কোনো একটা সংজ্ঞা তোমরা মুখস্থ করে রাখবে। দুটি সেটের প্রতিটি সেট থেকে একটি করে উপাদান নিয়ে গঠিত সব এক ক্রম জোড়ের সেটকে কার্টেজ গুণজ বলা হয়। অথবা তোমরা পড়তে পারো, যদি এ ও বি দুটি সেট হয় তবে এ সেটের যে কোনো উপাদানকে প্রথম স্থানে এবং বি সেটের যে কোনো উপাদানকে দ্বিতীয় স্থানে বসিয়ে সৃষ্ট ক্রম জোড়ের সেটকে এ ও বি এর কার্টেজ গুণজ বলা হয়। তো কার্টেজ গুণজটা আমি যদি তোমাদের এখানে একটু দেখিয়ে দিই, দেখো কার্টেজ গুণজটা একটু যদি আমি তোমাদের দেখিয়ে দিই, যদি একটু বুঝিয়ে দিই, যেমন এ সেট হলো 1 3 দিলাম আর বি একটা সেট লিখলাম, এ আর বি নিলাম। বলছে কার্টেজ গুণজ মানে এ কার্টেজ গুণজ বি যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা মানগুলো এখানে লিখে নিব এইভাবে, কার্টেজ গুণজ এ বি। তো দেখো এর উপাদানের সাথে এর উপাদানটা নিলাম, 1-এর সাথে এটা নিলাম, এই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, 1-এর সাথে এই বিটা নেব, 1-এর সাথে বি, দেখো আর নেওয়ার কোনো জায়গা নেই, তাহলে 3-র সাথে এ নেব 3a, তারপরে 3-র সাথে বি নেব 3b, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। এটা হচ্ছে কার্টেজ গুণজ, মানে সবার সাথে কি এটা
তাহলে সংজ্ঞায় কি বলছে, যদি এ ও বি দুটি সেট হয় তবে এ সেটের যে কোনো উপাদানকে প্রথম স্থানে এবং বি সেটের যে কোনো উপাদানকে দ্বিতীয় স্থানে বসিয়ে সৃষ্ট ক্রমজোড়ে সেটকে এ ও বি এর কার্তেজ গুণজ বলা হয়। অথবা তুমি 2 লাইনের বোর্ড লিখতে পারো, দুইটি সেটের প্রতিটি সেট থেকে একটি করে উপাদান নিয়ে গঠিত সব ক্রমজোড়ে সেটকে কার্তেজ গুণজ বলা হয়। আশা করি কার্তেজ গুণজটা বুঝতে পারছো। আর এখানে এই যে এখানে সে কার্তেজ গুণজের একটা কি গঠন পদ্ধতি দেওয়া আছে, এটাও এমসিকিউতে তুলে দিতে পারে যে এটা কিসের গঠন পদ্ধতি, তখন এটা লিখতে হবে। বা এই যে কার্তেজ গুণজের থেকেই গঠন পদ্ধতি দেওয়া থাকে, তারপরে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়। এইটা এই অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, এটা মনে রাখবা। এক্স কমা হলো ওয়াই সাজ দ্যাট এক্সের সদস্য এ এবং ওয়াই সদস্য বি, এমন অঙ্ক পরীক্ষায় পড়তে পারে। আমি যখন তোমাদের শিখাবো বা ম্যাথ প্র্যাকটিস করাবো। আর কার্তেজ গুণজ না আমাদের কি ওই পরবর্তী চ্যাপ্টার 2.2 করার জন্য আমাদের অনেক অনেক প্রয়োজন হবে। কারণ যেমন অন্বয় রিলেশন বা যে অন্বয় রিলেশন বা সম্পর্ক নির্ণয় করার জন্য আমাদের কার্তেজ গুণজ করার প্রয়োজন হয়। এই জন্য কার্তেজ গুণজটা আমরা মনে রাখবো, ঠিক আছে। তারপরে এতটুকুই, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি আগামী দিনতে তোমাদের টাইপ ভিত্তিক আমি যে তোমাদের যে গঠন পদ্ধতি আছে, পার্ট 3তে গঠন পদ্ধতি যতগুলো তোমাদের আছে বা বোর্ড পরীক্ষায় যত প্রকার হলো গঠন পদ্ধতি মানে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নির্ণয় করতে এসেছে, সবগুলো আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তারপরে পার্ট 4-এ আমি তোমাদের দেখাবো তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে কীভাবে রূপান্তর করতে হয়। একে একে প্রত্যেকটা টাইপের অঙ্কগুলো আমি করাবো। তবে এখানে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে 1 নম্বর এই ধরনের অঙ্ক, 2 নম্বর গঠন পদ্ধতি, তারপর আসছে তোমার এই যে 6 নম্বরের অঙ্কটা। এমন অঙ্ক তোমাদের পরীক্ষায় পড়ে যে 2nকে সমর্থন করে কি দেখাও। আর এই যে রিসেন্টলি এই 7 নম্বরের অঙ্কগুলো কিন্তু খুব বেশি বেশি পড়ছে। ওই যে আমি তোমাদের দেখালাম এই যে ক্রম জোড়েছে, এই যে 11 নম্বর উদাহরণ, আর এই 7 নম্বর বইয়ের 7 নম্বর একই ধরনের, ঠিক আছে। তাছাড়া এই চ্যাপ্টারে কিছুই করার দরকার নেই। এই 3 ধরনের টাইপ করলে আমাদের কি পরীক্ষায় আমরা অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।